সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমি ব্যস্ততা থাকার কারণে ভিডিও তৈরি করতে পারি নাই, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত ভিডিও দিব এবং আজকে বেশ ইন ডেপথে আপনাদের সাথে আলোচনা করব যে আমি কিভাবে মার্কেটে অ্যানালাইসিস করি বা মার্কেটকে কিভাবে প্রেডিক্ট করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখে ফেলেছেন বা বুঝে ফেলেছেন যে আমি কোন টাইপের অ্যানালাইসিস করি এবং কি দেখে অ্যানালাইসিস করি। তো অনেকেই জানতে চেয়েছেন ভাই আপনার ম্যাক্সিমাম প্রেডিকশন মোটামুটি ঠিক হয়। আমি বলবো না যে 100% ঠিক হয়, বাট এই যে সেক্টরাল মুভমেন্ট, যে রোটেশন যেটা হচ্ছে, কয়েকদিন আগে থেকে আপনাদেরকে ব্যাংক বা ফান্ডার কথা বলতেছি, এর আগে পরে ইন্স্যুরেন্স গিয়েছে, লাইফ গিয়েছে, আইটি গিয়েছে, বা ছোট ছোট যে বি ক্যাটাগরির শেয়ারগুলো গিয়েছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আপডেট দিয়েছি। মোটামুটি সেইগুলো হয়তো বা আপনাদের উপকারে এসেছে। তো এখন আমি আপনাদেরকে আজকে এই বিষয়টা একটু খোলাসা করব, সাথে আপনাদেরকে ওয়াচ লিস্ট দিব। বেশি শেয়ার দিব না, একটা স্টকেরই ওয়াচ লিস্ট দিব। তবে আপনারা সাথে থাকবেন। আশা করি ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন, একদম পরিপূর্ণভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম চলেন ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। অনেকেই ইন্ডেক্স নিয়ে একটু চিন্তিত যে ইন্ডেক্স কি ব্রেকআউট দিয়েছে কি ব্রেকআউট দেয় নাই, বা ইন্ডেক্স মাঝে মধ্যে আমাদেরকে একটু ধোকা দিচ্ছে। এই বুঝি মনে হয় যে এইখান থেকে পড়ে যাবে, মানে এই যে জায়গাটাতে দেখেন একটু বক্স আঁকাইছি এবং এইখানেও একটা বক্স আঁকাইছি। তো এই টাইপের ক্যান্ডেল এবং ভলিউম দেখে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারি, এই সিদ্ধান্তগুলো আসলে আমাদের বাজার প্রেডিকশন করার ক্ষেত্রে কী টাইপের উপকার করে সেই বিষয়াদি নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, ইন্ডেক্সের এই যে আগের যে সুইংয়ের হাই ছিল, এই সুইংয়ের হাইকে ব্রেকআউট দিয়ে একটা সময় উপরে গিয়েছিল এই ক্যান্ডেল দিয়ে, বাট সেটা সাস্টেন করতে পারে নাই। দেন রিটেস্ট করতে আসছে, আসার পরে এইখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছিল, অনেকেই এই রেড ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা কম্বিনেশন করে ভেবে নিয়েছিল যে ইন্ডেক্স হয়তো বা নিম্নমুখী হবে বা নিচের দিকে আসবে। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে ওইদিকে ব্যাংক এবং ফান্ডা কিন্তু রেডি হচ্ছে। ব্যাংক এবং ফান্ডা যদি রেডি হয় তাহলে ইন্ডেক্সের চেহারা কি হইতে পারে। হ্যাঁ, অনেকের হাতে অনেক স্টকই আছে যেগুলা এই যে ইন্ডেক্স বাড়তেছে, যে গত 2 দিন যে ইন্ডেক্স বাড়ছে, বাট সেই স্টকগুলো নেগেটিভ হয়েছে। কারণ কি, সেগুলো নিয়েও আজকে ব্যাখ্যা করব। তো আজকে দেখেন, ইন্ডেক্স অনেকেই বলতেছে ব্রেকআউট দিয়েছে। হ্যাঁ, আমিও বলবো ব্রেকআউট দিয়েছে, বাট এই জায়গাটাতে একটা কন্ডিশন আছে। কারণ এই যে যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে হাই ভলিউম দিয়ে গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল এবং উপরে পিনালা যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে বলে লিকুইডিটি ক্যান্ডেল। মানে এইখানে সাপ্লাই টেস্ট করতে গিয়েছিল। সাপ্লাই টেস্টের কথা হয়তো বা আপনারা অনেকেই জেনে থাকবেন, বাট এটাকে বলে সাপ্লাই টেস্ট। এই পর্যন্ত যাওয়ার পরে সাপ্লাই কী টাইপের আসে সেইটাকে টেস্ট করার জন্য যায় আর কি, এটা আমাদের টেকনিক্যাল টার্মস। তো এই সাপ্লাই টেস্ট করার জন্য সে গিয়েছে এবং এখানে সাপ্লাই হয়েছে। সাপ্লাই এখানে 100% হয়েছে, শুধু টেস্টই হয় নাই, সাপ্লাই হয়েছে এখানে। কেন হয়েছে, কোন টাইপের স্টক হয়েছে, যে স্টকগুলো অলরেডি বেড়ে গিয়েছিল, লাইফ বা ইন্স্যুরেন্স, অথবা ওই যে বি ক্যাটাগরির যে শেয়ারগুলো, ছোটো ছোটো যে শেয়ারগুলো, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে শেয়ারগুলো বেড়েছিল ইন দ্য মিন টাইমে, সেই শেয়ারগুলোর এইখানে সাপ্লাই হয়েছে। আপনারা একটু দেখেন, টপ লুজারে যা যদি দেখেন তাহলে দেখবেন যে ওই টাইপের স্টকগুলোই কিন্তু কারেকশন হচ্ছে। এখন এই যে গত 2 দিন যে স্টকগুলো দিয়ে বাড়ছে, মানে ইন্ডেক্স বাড়ছে, অনেকেই বলতেছে ভাই ইন্ডেক্স ম্যানিপুলেশন হচ্ছে, আমার হাতে শেয়ার বাড়তেছে না। ভাই বাড়বে কোথা থেকে? আপনি কিনছেন ভুল জায়গায় ভুল স্টকটা। কারণ এই মুহূর্তে ফান্ডা, ব্যাংক বা অন্যান্য যেগুলো বটমের শেয়ার ছিল সেইগুলো কিন্তু এখন সিনে আসবে। যেগুলো অলরেডি 30, 40, 50% বেড়ে গেছে সেইগুলোতে যায় যদি হুমড়ি খেয়ে পড়েন তাহলে আপনার হাতের শেয়ার ভাই কমবে, এটা স্বাভাবিক বিষয়। এটা আমি গতকালকের পোস্টে একটু আলোচনা করার চেষ্টা করেছি, বাট আজকে ইনডেপথে আলোচনা করব। দেখেন, ইন্ডেক্স ব্রেকআউট দিছে, তাতে কোনো সন্দেহ নাই, বাট এই যে আগের যে সাপ্লাই টেস্টের যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের উপরে ব্রেকআউট দিতে পারলে বা ক্লোজিং দিতে পারলে সবচেয়ে বেটার। আমি আশা করতেছি ব্যাংকে যেহেতু বসায় রাখছিল এই কয়েকদিন এবং ব্যাংক টুকটুক করে ভলিউম নিচ্ছে বা সিনে আসতেছে, ব্যাংক সেক্টর নিয়ে আমি আলোচনা করব, বাট আমি একটু বলে রাখি এখানে, ওই যে ব্যাংক বা ফান্ডাগুলো একটু সিনে আসতেছে, তো ওইটা দিয়ে এই জায়গা, এই যে এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে বড় গ্রিন ক্যান্ডেল যেটা হয়েছিল, মানে এই দিন কিন্তু ব্যাংক এবং ফান্ডাও কিন্তু টানছিল, মানে ওই যে 100 পয়েন্টের উপরে যেদিন হয়েছে এই জায়গাগুলোতে একটু সাপ্লাই চলে আসতেছিল। দেন এইখানে কিন্তু হাই ভলিউমে ক্যান্ডেলের চেহারাটা কিন্তু অনেক ভালো করছে। এখন আমি আশা করতেছি যে ব্যাংক এবং ফান্ডা যদি কন্টিনিউ করে তাহলে এই জায়গাটাতে এইরকম একটা ভালো গ্রিন আলা ক্যান্ডেল আমরা দেখতে পাবো। একটা মিনিট, আমি ক্যান্ডেলটা একটু আঁকাই নিলে আপনারা বুঝতে পারেন। এইরকম গ্রিন আলা ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট দেয় তাহলে ইন্ডেক্স নিয়ে ভয়ের কোনো কিছুই দেখছি না, এবং আমি সেই ধরনের সাইকোলজি বা সেই ধরনের সেন্টিমেন্ট বাজারে আশা করি দেখতে পাচ্ছি। কারণ যেহেতু এখন ফান্ডা একটু
লিডিংয়ে আছে বা ফান্ডার সিনে চলে আসছে, সাথে ব্যাংকে বসাইছে, এখন ব্যাংকের একটু ধাক্কা দরকার। যেই দিনই ব্যাংকের ধাক্কাটা হবে সেই দিনই এই রকম একটা ক্যান্ডেল যদি দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি না দিতে পারে তাহলে এইখানে অবজারভেশন করেন। এই যে বক্স আকারে রাখছে, এই বক্সটাকে সুন্দর মতো অবজারভেশনে রাখেন। দেখেন বাজারে রেড ক্যান্ডেল আসবেই, সাপ্লাই আসবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা দেখে ভয় পাইলে চলবে না। অনেকেই এই সব জায়গায় পোর্টফোলিও ফাঁকা করছে। ভাই পোর্টফোলিও ফাঁকার এইটা জায়গা না। হ্যাঁ, পোর্টফোলিও ফাঁকার জায়গা আছে, বাট সেইটা দেখতে হবে। আইডিএমের মধ্যেও আপনি পোর্টফোলিওর ফাঁকার জায়গা পাবেন, বাট আপনার যে স্টকগুলো প্রফিটে আছে অলরেডি, আপনি 20%, 30%, 15% বা 50% প্রফিট পেয়েছেন, সেই স্টকগুলো থেকে আপনার প্রফিট নেন। স্মার্ট মানি যেহেতু এইসব জায়গায় প্রফিট টেক করছে, এইসব জায়গায় প্রফিট টেক করছে, এই প্রফিট টেকের মধ্যে আপনিও প্রফিট টেক করেন ওই টাইপের স্টক থেকে। বাট আপনার হাতে যেহেতু নিচের দিকে স্টক আছে, সেই স্টকগুলো নিয়ে ভয়ের কোনো কিছুই আমি দেখছি না। তো ইন্ডেক্স নিয়ে আশা করি আপনাদের A to Z বোঝানো হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে ইন্ডেক্স কি হইলে কি হইতে পারে। ইন্ডেক্স কন্ডিশনাল, সবসময় কন্ডিশনাল। কারণ দেখেন এই যে এইখান থেকে 364 পয়েন্ট বাড়ছিল, কোন টাইপের স্টক দিয়ে বাড়ছিল? ছোট ছোট মানে পেইড আপ ক্যাপিটালের শেয়ার, ইন্স্যুরেন্স বা লাইফ অথবা আইটি অথবা ওই যে বি ক্যাটাগরির শেয়ার দিয়ে বাড়ছিল। তো ওই সময়টাতে ইন্ডেক্স হালকা একটু বাড়লেই কিন্তু অনেকগুলো স্টক হল্ট হয়েছে এবং আপনাকে ব্যবসাও দিছে, এবং টুকটাক আমরাও ব্যবসা করছি। এই যে লাইফ থেকে ব্যবসা করছি এবং টুকটাক ওই যে ওই টাইপের স্টক থেকেও ব্যবসা করছি, ছোটো ছোটো ইয়া থেকে। এখন ওইগুলা মোটামুটি বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, লাইফ বাড়বে না তা না, লাইফ আর একটু রিটেজ দিয়ে আবার বাড়া শুরু করবে। লাইফের খেলা এখনও শেষ হয় নাই, আইটির খেলাও শেষ হয় নাই। বাট ইন্স্যুরেন্স নিয়ে আমি একটু কনসার্ন, ইন্স্যুরেন্স আর একটু দেখার বাকি আছে। বাট এই মুহূর্তে আপনারা ফলো রাখবেন ফান্ডামেন্টাল যে স্টকগুলা এবং ব্যাংকের স্টকগুলা, এই কয়েকটা, এবং ওই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এটাও কিন্তু রিটেজ দিচ্ছে, এটাও কিন্তু শেষ হয় নাই, কেবল শুরু করছে। বাট যে স্টকগুলো অতিমাত্রায় বেড়ে গেছে সেই স্টকগুলো ভাই শেষ হবেই, এটাই স্বাভাবিক। দেখেন আমি সবসময় একটা কথা বলে আপনাদেরকে, আসলে ফান্ডামেন্টাল শেয়ার অনেকেই পছন্দ করেন, অনেকেই এইগুলা সারা বছরই থাকতে চান। আমিও পছন্দ করি, আমি যে পছন্দ করি না তা না, ফান্ডামেন্টাল যে আমার শত্রু তাও না। এই যে দেখেন যখন জেড ক্যাটাগরি বাড়তেছিল বা ছোটো শেয়ারগুলো যেগুলো বাড়তেছিল সেগুলো নিয়ে আমি আপডেট দিয়েছি, সেগুলো কিন্তু বাড়ছে। দেখেন এইগুলোর কিন্তু সময় আছে। জেড যে আমি সবসময় জেড বা জাং শেয়ারের কথা বলি এমন না। এই যে এখন দেখেন ফান্ডা এবং ব্যাংক নিয়ে আসতেছে, কেন নিয়ে আসতেছি ভাই? কারণ এইগুলো সামনে আসতে চলেছে, এরকম কোনো কিছু একটা সিগন্যাল আমি পাচ্ছি। হ্যাঁ, আমি ভুলও হইতে পারি, বাট আমার অ্যানালাইসিস, আমার যতটুকু সক্ষমতা আছে সেই অ্যানালাইসিস অনুযায়ী আমি এই জিনিসটা রোটেশনটা ধরার চেষ্টা করি যে কোন সেক্টরের পরে কোনটার পরে কোনটা আসতে পারে। এই যে দেখেন আমি ইন্স্যুরেন্স যেহেতু অতি মূল্যায়িত হয়ে গিয়েছিল, সেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্স্যুরেন্সের চাইতে লাইফটা বেশ ভালো পজিশনে আছে। লাইফ নিয়ে আমি আপনাদেরকে আপডেট দিয়েছি এবং লাইফের টুকটাক আপনারা প্রফিট পেয়েছেন। দুইটা স্টক নিয়ে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো করে দিতে পারছি, মানে ওই সময়টাতে মেসেজগুলো দিতে পারছি, রূপালী লাইফ এবং হচ্ছে টিলিন। তো এই বিষয়গুলো আপনারা একটু অবগত করবেন যে আসলে কোনটার পরে কোনটা আসতে চলেছে। সেই বিষয়টা যদি আমরা ধরতে না পারি, আসলে বাজারে আমাদের ব্যবসা করা তেমন একটা সুবিধা হয় না। আসলে আমি একটা স্টক কিনলাম, কেনার পরে দেখা গেলো 15 দিন বসে রইলাম বা 1 মাস বসে রইলাম, ওই সেক্টরাল মুভমেন্ট নাই, তাহলে ভাই আপনার ওই স্টকটাও একটু স্লো থাকবে, এটা মাথায় রাখবেন। তো ইন্ডেক্স এই মুহূর্তে কন্ডিশনাল, সামনে যদি ব্যাংক এবং ফান্ডা যদি কন্টিনিউ করে তাহলে ইন্ডেক্স আরেকটু উপরে যাবে। আর যদি সেইগুলো স্লো হয়ে যায়, সেইগুলো যদি না আসে লিডিংয়ে, তাহলে ইন্ডেক্স এই বক্সের মধ্যে কয়েকদিন ঘোরাফেরা করতে পারে। আপনারা এই বক্সটা সুন্দর মতো আপনাদের চার্টের মধ্যে আঁকায় রাখবেন। আঁকায় রাখলে আপনারা দেখবেন যে এই বক্সকে ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে না ব্রেকডাউন দিয়ে নিচে আছে। ব্রেকডাউন দিয়ে যদি নিচে চলে আসে তাহলে ভিন্ন রকম আপনাকে চিন্তা করতে হবে, আর ব্রেকআউট দিয়ে উপরে চলে গেলে তাহলে ঠিকঠাক আছে। আমি আশা করতেছি যে ব্যাংক দিয়ে হয়তো বা কোনো কিছু একটা করবে, যে এই ক্যান্ডেলের মতন। যাই হোক, ইন্ডেক্স নিয়ে আপনাদের আলোচনা করলাম। আশা করি ইন্ডেক্স নিয়ে তেমন কোনো ভয়ের কোনো কিছু নাই। অনেকেই বলতেছে ব্রেকআউট হয়ে গেছে, হ্যাঁ আমি জানি, এটা তাদেরও কথাও ঠিক আছে, ব্রেকআউট হয়েছে। বাট এই যে সাপ্লাই টেস্ট যেটা করতে আসলে এই একটা প্যাচ লাগাই দিয়ে আসছে এখানে, এই প্যাচটা যদি একটু খুলে তাহলে আমরা ওভার কনফিডেন্টলি এই জায়গাগুলোতে ট্রেড করতে পারবো। তবে হ্যাঁ, আপনারা নিচের শেয়ারগুলো দেখেন। তো চলুন আমি আপনাদেরকে একটু আলোচনা করি। আসলে যে ফান্ডা নিয়ে এখন অনেকেই অনেক কথা বলতেছে, কিন্তু এই ফান্ডা নিয়ে আমি আপনাদেরকে বহুত আগেই বলে দিয়েছিলাম যে ঈদের ছুটির মধ্যে, যে 7 দিন 8 দিন ঈদের যে ছুটি ছিল, সেই ঈদের ছুটির মধ্যে আমি কষ্ট করে আপনাদের জন্য চার্ট একে একে প্রত্যেক দিন একটা করে পোস্ট দিয়েছিলাম। এই যে দেখেন এখানে একমি ল্যাব, এই জায়গাটাতে আমার একটু লেখা ভুল হয়েছিল, পর আমি এটা কমেন্টসে বলে দিয়েছিলাম। বাট এই যে একমি ল্যাব দেখেন, যখন 76 টাকায় একমি ল্যাব ছিল তখন আমি এই চারটা শেয়ার করেছিলাম এই যে 25 মেতে। এখন এই শেয়ারটার কয় টাকা দাম আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে এখন 82 টাকা। অলরেডি 6 টাকা এখানে ডিফারেন্স হয়ে গেছে।
মোটামুটি একটা গ্যাপ দিছে, হ্যাঁ আরও যাবে, এই যে এইগুলো টার্গেট পজিশন রাখা আছে, আপনি যদি ঠিকঠাক মতো ধরে রাখতে পারেন তাহলে আপনার জন্য ভালো। এখন বলবেন ভাই এখন কি কেনা যায়, ভাই অলরেডি আমি চার্ট শেয়ার করে দিয়েছিলাম ওই সময়টাতে। এরপরে চলেন আমরা আরও কয়েকটা স্টক দেখি, দেখলে বুঝতে পারবো। এই যে দেখেন বিএসসি যখন 103 টাকা, হ্যাঁ 103 টাকার ঘরে ছিল তখন কিন্তু আমি দিয়েছিলাম। এখন বিএসসি 111 টাকা 112 টাকা ট্রেড হচ্ছে, অলরেডি 10-12% একটা গ্যাপ দিয়েছে। আসলে এইগুলো বুঝতে হবে যে কখন কোনটাতে যেতে হবে। এরপরে চলেন আরও কিছু স্টক আছে। এই যে দেখেন হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল, যদিও স্টকটা একটু স্লো আছে তারপরেও 142 টাকার থেকে এখন 148 টাকা, খারাপ না কিন্তু, আস্তে আস্তে আগাচ্ছে কিন্তু। বাট আপনাকে বুঝতে হবে যে এইটার পরে কোন টাইপের স্টক আসতে পারে। ফান্ডা নিয়ে কিন্তু আমি অলরেডি আগে আপনাদের আপডেট দিয়েছিলাম। এরপরে চলেন দেখি, এই যে দেখেন ঈদের দিন দিয়েছিলাম, ঈদের দিন ঈদ মুবারক যে জানিয়ে আপনাদেরকে ঈদ স্পেশাল ব্যাক্স ফার্মা দিয়েছিলাম। কয় টাকায় ছিল? 122 টাকা, এখন ট্রেড হয় কত? 42-43 টাকায় এখন স্টকটা ট্রেড হচ্ছে কিন্তু। অলরেডি ভালো একটা গ্যাপ দিয়ে দিছে, এবং এই যে এইগুলো টার্গেট পয়েন্ট, প্রত্যেকটা টার্গেট পয়েন্ট টাকায় একাই দেখাইছি আপনাদেরকে। এরপরে চলেন, এরপরে হচ্ছে এই যে ফান্ডা হচ্ছে ইএসএল, ফান্ডা পাচ্ছিল এটা, ইএসএল তখন কত ছিল? 84 টাকায়, এখন ইএসএল কত? 89 টাকার ঘরে ট্রেড হয়। দেখেন ধরতে পারেন, আপনারা নিচে ধরতে পারেন, নিচে তো কিনবেন না, এই যে এখন যে কিনবেন। এটাই তো হয় আসলে বাজারে, যখন দাম বেড়ে যায় তখন যে আমরা কিনি। এই প্রবলেমটা কেন হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করব, একটু সাথে থাকবেন, আশা করি বুঝতে পারবেন। এই যে লাফাস, দেখেন লাফাস নিয়ে আমি বলেছিলাম 51 টাকায়, এখন লাফাস কয় টাকায় ট্রেড হয়? 56-57 টাকায় ট্রেড হয়। দেখেন আপনি কিন্তু মানে কম দামে, মানে দাম যখন কম ছিল তখন কেনার সুযোগ ছিল, বাট এখন দাম বেড়ে গেছে, 4-5 টাকা করে একটা স্টকে বেড়ে গেছে, আবার কিছু স্টকে আরও বেশি বাড়ছে, এখন আমরা যে হুমড়ি খেয়ে পড়তেছি। এরপরে চলেন হচ্ছে পিটিএল, এই যে পিটিএলের এটা তখন মনে হয় কত 56-57 টাকার ঘরে তখন মনে হয় ট্রেড হয়, বা 57-58 টাকার ঘরে ট্রেড হয়, এরকম একটা সিচুয়েশন ছিল। এখন পিটিএল কয় টাকায় আছে আপনারা জানেন ভালো করে। এই যে 7টা ফান্ডা আপনাদেরকে দিয়েছিলাম, পিটেল আরেকটু ভালো করতে পারে, কিন্তু প্রত্যেকটা টার্গেট পয়েন্ট দিয়েছি। হ্যাঁ একবারে বাড়বে না, এইটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা স্টকই আপ ডাউন করেই বাড়বে। তবে এই ফান্ডা 7টার মধ্যে আমাদের হাতে অলরেডি 2টা আছে, তবে আমি ওই ঈদের পরপরই কিনি নাই, কারণ আমি ওই বিষয়টা জানি যে কখন থেকে মোটামুটি একটা ট্রেন্ডে আসতে পারে। আমরা গত সপ্তাহেই এই ফান্ডা 2টা সংগ্রহ করেছি। তো এইটা আপনাকে বুঝতে হবে, যদি আপনি তখন না কিনে থাকতেন, মানে ওই সময়টাতে বটম রেঞ্জে যখন ছিল, মানে ধরেন ব্যাক্স ফার্মা যখন 22 টাকা 23 টাকায় ট্রেড হয়, তখন যদি আপনি কিনতে পারতেন তাহলে আপনার জন্য ভালো। হ্যাঁ আমি একটু পরে কিনছি, বাট ওই যে ট্রেন্ডটা আমি যেদিন কিনেছি সেই দিন পর থেকে ট্রেন্ডটা যদি একটু ভালো থাকে তাহলে তো ভালোই হয়। তো এই ফান্ডা 7টার মধ্যে এখনই নাম বলছি না, আমরা ছেলটেল করি, তারপর আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো, বাট আপনাদেরকে কিন্তু আমি দিয়েছিলাম এই জিনিসটা। তো যাই হোক, চলেন আমরা আমাদের আলোচনায় চলে যাই। আসলে আজকে একটু ভিন্ন টাইপের আলোচনা করব, কারণ হচ্ছে একটু সেক্টরাল মুভমেন্ট বা কোন সেক্টরটা কী অবস্থায় আছে সেইটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে দেন আপনাদেরকে ওয়াচ লিস্ট দেওয়ার চেষ্টা করবো। একটাই ওয়াচ লিস্ট দিব আমি আজকে, বেশি ওয়াচ লিস্ট দিব না, একটাই দিব। তার আগে চলেন আমরা একটু যাই হচ্ছে লাইফ সেক্টরে, চলেন একটু লাইফ সেক্টরে যাই, কারণ লাইফ নিয়ে আমি এর আগে পরে আপনাদেরকে বলেছিলাম লাইফ মোটামুটি একটা গ্যাপ দিয়েছে। এই যে লাইফ দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে লাইফ এইখান থেকে এই পর্যন্ত গিয়েছে, যাওয়ার পর আবার নিচের দিকে আসতেছে এবং ভলিউমটা ড্রাই। দেখেন প্রত্যেকটা সময় আমি আজকে একদম কোর অ্যানালাইসিসটা আপনাদেরকে দিয়ে দেবো। অনেকেই অনেকভাবে চার্ট প্যাটার্ন আঁকে, অনেকভাবে ইন্ডিকেটর লাগায়, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখে, ফ্ল্যাগ প্যাটার্ন দেখে, অমুক তমুক ট্রেন লাইন ভাবে যাবে, অনেক কিছু দেখে। ভাই দেখেন আমার চার্টটা কিন্তু একদম ফ্রেশ, আমি শুধুমাত্র ভলিউম এবং প্রাইস অ্যাকশন আর সাথে কিছু পয়েন্ট আউট আছে, জায়গাটা বুঝি কোন জায়গাটা থেকে ঘুরতে পারে, কোন জায়গা থেকে রিজেকশন হইতে পারে, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করি। ওই পয়েন্ট আউটগুলো এবং প্রাইস এবং ভলিউম, এই কয়েকটা জিনিসে যদি আপনি একদম মাস্টারি করে ফেলেন তাহলে বাজার আপনার কাছে তেমন একটা কঠিন মনে হবে না, ইজি মনে হবে। এই যে দেখেন এইখান থেকে একটা পুল আপ দিছে, দেওয়ার পরে দেন এই যে রিটেস্ট করতে আসছে এবং ভলিউম ড্রাই। আমরা ভলিউম ড্রাই হলে এন্ট্রি দিতে চাই না, আমরা ভলিউম বেশি হলে তখন এন্ট্রি দিতে চাই। ভাই এই ভলিউম ড্রাই হওয়ার পরে যে খেয়াল করে দেখেন, এই ভলিউম ড্রাই হওয়ার পর থেকেই কিন্তু এই সেক্টরটা বা এই টাইপের স্টকগুলো কিন্তু বাড়া শুরু করে। এই যে দেখেন এই পর্যন্ত, এবং ভলিউম হাই হয়েছে, এই যে জায়গাটাতে ভলিউম হাই হওয়ার পরে তারপরে এইখানে এইগুলাতে হয় হলো সাপ্লাই, এইগুলাতে সাপ্লাই টেস্ট করে, এই যে, এবং এইখানে লিকুইডিটি ছিল, এই যে দেখেন এই জায়গাটাতে লিকুইডিটি ছিল, এই সাপ্লাই টেস্ট করে। এখন এই যে 4 দিন টানা পতন হয়েছে বা কারেকশন হয়েছে, এরপরে যে ভলিউম ড্রাই হচ্ছে, এখন আপনার খেয়াল রাখতে হবে এইখান থেকে পজিটিভ কোনো সিগন্যাল আসে কিনা। যদি পজিটিভ সিগন্যাল আসে তাহলে পরবর্তী সুইংটা ধরার জন্য আপনি রেডি হবেন। আপনি যে ধরেন কোথায়, ধরেন একদম উপরে যায়, তো উপরে কেনার পর থেকে দেখবেন যে আপনার হাতের স্টকটা ডাউন ট্রেন্ড আসা শুরু হয়েছে।
এইরকম হবে না। আপনি এই সব জায়গায় কিনবেন, এই সব জায়গায় যা বিক্রি করবেন, মানে আপনি প্রত্যেকটা সুইং ধরে ধরে ট্রেড করেন। এইখানে একবার ভলিউম ড্রাই হয়েছিল, আপনি এইখানে যা বিক্রি করেন, দেন আবার রিটেস্ট দিতে আসছে, তখন আবার নেন, নেওয়ার পরে আবার এইখানে বিক্রি করেন। এইসব পয়েন্ট আউট করা শিখতে হবে ভাই, না শিখলে হবে না। এখন এখন আমি বলতেছি না যে আগামীকাল থেকেই লাইফ সেক্টর আবার বাড়া শুরু করবে বা ইন্স্যুরেন্স সেক্টর বাড়া শুরু করবে, না, বিষয়টা তা না। কিন্তু যে ভলিউম ড্রাই হয়েছে, ভলিউম আস্তে আস্তে কমে আসছে, কমে আসার পরে এই জায়গাগুলোতে কয়েকদিনে যে এইখানে দেখেন কয়েকটা দিন স্টে করছে, এরকম কয়েকটা দিন স্টেবল হয় কিনা, ভলিউম কয়েকটা দিন একই জায়গায় থাকে কিনা। এই যে এইখানে দেখেন ভলিউম একই জায়গায় ছিল, খেয়াল করে দেখেন 2-3 দিন ভলিউম কিন্তু একই জায়গায় ছিল। দেন পজিটিভ কোনো ভাইব যদি দেখেন যে এইটার মতো পজিটিভ ক্যান্ডেল ম্যান্ডেল দেখেন, তারপরে আপনি পরবর্তী সুইংটা ধরার চেষ্টা করেন। আমিও তাই করবো, এইভাবে করে আমি নজরে রাখছি। লাইভ আমি উপরে বিক্রি করে দিয়ে আসছি, রূপালী লাইভ বা টি এগুলো সবই বিক্রি করে দিয়ে আসছি, এবং ভালো হ্যান্ডসাম প্রফিট হয়েছে আমাদের। বাট আপনারা কী করেন, ওই টিল যখন 57-58 টাকায় ট্রেড হয় তখন যায় ধরতেছেন। 48-49 টাকায় আমি আলোচনা করেছিলাম, এবং রূপালী লাইভ যখন 100+ হয় তখন যায় ধরার চেষ্টা করে মানুষজন। ভাই, এইগুলো ধরার সিস্টেম আছে। আপনি যদি প্রত্যেকটা জায়গায় সুন্দর মতো ধরতে না পারেন, তাহলে বাজার থেকে আপনি সবসময়, এই যে বাজার ইন্ডেক্স বাড়তেছে, বাট এই টাইপের মানে যে লাইফ ইন্স্যুরেন্স বা অন্যান্য টাইপের স্টক কিন্তু কমতেছে, আপনি লস গুনতেছেন, বাট ইন্ডেক্স কিন্তু পজিটিভ। এখন আপনার কাছে মনে হচ্ছে যে বাজার পজিটিভ, বাট আমাকে ব্যবসা দিচ্ছে না। কেন ব্যবসা দিচ্ছে না সেইটা আগে আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা ধরেছি বা আপনারা ধরেছেনই ভুল জায়গায়, ভুল জায়গায় এন্ট্রি হয়েছে। হ্যাঁ, এই লাইফ কি বাড়বে না? বাড়বে, আপনিও প্রফিট পাবেন বা আপনি কেনা দামে কাছাকাছি পাবেন, আপনি বেরোতেও পারবেন। ইন দ্য মিন টাইমে তো অন্যদিকে ব্যবসা দিচ্ছে। এই যে দেখেন, আমরা লাইফ টাইপ বিক্রি টিক্রি করে দিয়ে আমরা কিন্তু অলরেডি শিফট হয়ে গেছি হচ্ছে ব্যাংকে অথবা হচ্ছে ইয়া টাইপের ফান্ডামেন্টাল টাইপের স্টকে। এখন ফান্ডা যদি একটু প্রফিট টফিট দেয়, দেন ওটা বিক্রি করে দিয়ে আবার লাইফ যদি শুরু করার চেষ্টা করে, তখন ওইখানে লাইফে ঢোকার চেষ্টা করবো। এই 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 পজিশনগুলো আগে বুঝতে হবে। তো লাইফ সেক্টর নিয়েও ভয়ের কিছু নাই, যাদের হাতে আছে তারা হোল্ড করতে পারেন। আর যারা নতুন এন্ট্রি করার চেষ্টা করতেছেন, তাহলে ওই জিনিসটা এইখানে দেখবেন যে পজিটিভ কোনো ভাইব হয় কিনা, আর 2-3 দিন এই টাইপের ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, এবং ভলিউমটা এইখানে 2-3 দিন একই ওয়েতে থাকে, এবং এইটার মতো হচ্ছে পজিটিভ কোনো ক্যান্ডেল এবং পজিটিভ কোনো ভলিউম আসে কিনা, সেইটা দেখার বিষয় আছে। ওইটা দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। কারণ প্রত্যেকটা সুইং যদি আপনি ধরতে পারেন, প্রত্যেকটা সুইং যদি মেজার করতে পারেন, আপনি বাজারে কখনোই লুজার হবেন না। এটা আমি লিখে দিতে পারি। আপনি যদি সুইং ট্রেডিংটা সুন্দর মতো বুঝতে পারেন যে কোথায় সেল করব আর কোথায় বাই করব। আসলে বাই করার জায়গাটাই আমরা খুঁজে পাই না, আমরা যা ঠাস করে বাই করে ফেলি আলটা ভলিউমের মধ্যে, বা যেই দিন বাড়তেছে সেই দিন যেই আমরা বাই করে ফেলি। এরপরে চলেন আমরা একটু ফাইন্যান্স সেক্টর নিয়ে একটু আলোচনা করি। ফাইন্যান্সের হচ্ছে আইপিডিসি নিয়ে একসময় আলোচনা করেছিলাম, সেটা তো অনেক বেড়ে গেছে, এখন আইপিডিসি নিয়ে আলোচনা করবো না। এই যে দেখেন ফাইন্যান্স এইটা মানে এই জায়গাটা থেকে এই যে ভলিউম ড্রাই হয়েছে, এইসব জায়গাটাতে ভলিউম ড্রাই হওয়ার পরে দেন তারপরে উপরে উঠছে। দেখেন এই উপরে ওঠার পরে এই জায়গাটাতে কত বড় একটা ভলিউম হয়েছে, এখানে ভালো একটা ভলিউম হয়েছে। এই ভলিউমের পরে কিন্তু সে কিন্তু আর আগাইতে পারতেছে না। বাট এই জায়গাটাতে ভলিউম তেমন একটা কমে নাই। এই যে গত দিন যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেল দিয়ে আপনি একটা মেজার করতে পারেন যে রিটেস্ট কমপ্লিট করছে, বাট আরেকটু দেখার বিষয় আছে যে একই জায়গায় ঘোরাফেরা করে কিনা। ফাইন্যান্সও বাড়বে, সে রিটেস্ট দিচ্ছে। এখন রিটেস্ট কত দূর দিতে আসবে সেইটা এই ভলিউমের উপর ডিপেন্ড করতেছে। মানে যেই দিন আলটা ভলিউম হবে, যে এরকম আলটা ভলিউম, এই আলটা ভলিউমের অর্ধেকেরও অনেক কম ভলিউম হইলে তাহলে ভালো। এই বিষয়টা মাথায় রাখবেন। এই যে এই জায়গাটাতে যে আলটা ভলিউম হয়েছে, এই জায়গায় কিন্তু তার কিন্তু অনেক কম, মানে 1/4 ভলিউম হয়েছে। তারপরে যে নতুন করে সে সুইংটা নতুনভাবে শুরু করেছে। আমরা ভলিউমও রিড করতে পারি না। এই ভলিউম রিড না করতে পারলে ভাই ভুল জায়গায় এন্ট্রি দিয়ে বসবো। আমি আলটা ভলিউমে কখনোই এন্ট্রি দিই না, ওই ভলিউমটা ড্রাই হইতে দিতে হয়। এটা নিয়ে আলোচনা করবো সামনে, আরও কয়েকটা স্টক, মানে একটা স্টক আছে, সেটা নিয়ে আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো যে আসলে আমাদের ভুলগুলো কোথায় হয় এবং কিভাবে আমরা এটাকে মিনিমাইজ করতে পারি। সো এই ফাইন্যান্সটাও আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন যে ফাইন্যান্সটা কি করে। ফাইন্যান্সটা যে ডাউন ট্রেন্ডে গেছে আমি সেটাও বলছি না, এটা রিটেস্ট দিতে আসতেছে। তো রিটেস্টটা ডান হোক, দেন নতুন করে ঢোকার চেষ্টা করেন। এখনই আপনি ঢুকেন না, একটু অবজারভেশনে রাখেন। এরপরে চলেন আমরা যাব হচ্ছে ব্যাংক সেক্টর। ব্যাংকে চলেন, ব্যাংকে গেলে একটু বুঝতে পারবো। এই যে দেখেন ব্যাংক সেক্টরের কি হয়েছে খেয়াল করে দেখেন। এই জায়গাটাতে হয়েছে হলো সাপ্লাই, এই যে আলটা ভলিউম দিয়ে সাপ্লাই হয়েছে, হওয়ার পরে দেখেন এ কিন্তু আপ ডাউন করে নামছে, মানে সুইং লো করে করে। এই যে আমরা সুইংগুলোও মেজার করতে পারি না, এইটা আমাদের আরও বড় ভুল। এই সুইং লো করে করে কিন্তু সে নামছে। দেখেন সুইং হাই কিন্তু তেমন একটা করতে পারে নাই সে, বাট এই জায়গাটাতে এসে কি করছে একটু খেয়াল করে দেখেন।
এইখানে আসার পরে এই যে একটা বটম সে ক্রিয়েট করছে, করার পরে দেন একটা সুইং দিছে। আমি এই সুইং দেখার পরে আমি বলেছিলাম যে এই সুইংয়ের পরে আরেকটা সুইং হোক, দেন রিটেস্ট করতে আসবে, তারপর আমরা ধরবো। বাট আমরা কি করি, অনেক সময় এইখানে ঢুকে যাই। হ্যাঁ, এইখানে ঢুকলে একটা রিস্ক আছে, কারণ সে কি আরও নিচে আসবে কিনা সেইটা আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপট্রেন্ড যে কনফার্ম করেছে সেইটা আমরা বুঝি না। এই যে দেখেন এইখানে সুইং হাই করার পরে আবার নতুন করে আরেকটা এই সুইংয়ের চাইতে এই উপরে আরেকটা সুইং করছে, এটাকে বলে চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওর যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা চেঞ্জ সে এইখানে করে ফেলছে। করার পরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে একটু ভলিউম বেশি হয়েছিল ওই যে ওই দিন, যেই দিন হচ্ছে ইন্ডেক্স একটু ব্রেকআউট দিয়েছিল ওই দিনের পরে আবার একটু ভলিউম এই যে কমে গেছে। তারপরে দেখেন গতকালকে ভলিউম মোটামুটি আসছে, এরপরে দেখবেন ভলিউমটা কন্টিনিউ করে কিনা, তারপরে আপনি বুঝতে পারবেন যে এই সেক্টরটা লিডিংয়ে আসতেছে। দেখেন আমি কিন্তু একদম অকপটে একদম পিওর ওয়েতে আপনাদেরকে খোলসা করে দিলাম যে আমি কিভাবে প্রত্যেকটা সুইং ধরি বা প্রত্যেকটা সেক্টর ধরি, যে এই সেক্টরের পরে এইটা আসবে, ওইটার পরে ওইটা আসবে। ভাই চার্টের মধ্যেই কথা বলে, আপনাকে চার্ট রিড করা জানতে হবে। দেখেন, হ্যাঁ, ইন দ্য মিন টাইমে এর মধ্যে আরও অনেক কিছু আছে, অনেক কিছু দেখি। আমি বেসিক জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, মানে এইটা হচ্ছে একদম বেসিক। এরপরে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের সামনে হয়তো ওইভাবে দেখাচ্ছি না, এটা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি শেখানোর চেষ্টা করি ইন ডেপথে। বাট বেসিক জিনিসটা আপনাকে একটু জানতে হবে। বেসিক জিনিসটা হচ্ছে ডাউন ট্রেন্ড থেকে সে আপ ট্রেন্ডে কনফার্ম করছে কিনা। আমি আপ ট্রেন্ডে এইখানে কনফার্মেশন পাচ্ছি, দেন রিটেস্ট করতে আসতেছে। এখন আমি দেখেন এই ব্যাংক সেক্টর নিয়ে কথাবার্তা বলা শুরু করেছি। কেন বলা শুরু করেছি? কারণ অলরেডি সে আপট্রেন্ড আমাকে দেখাচ্ছে, যে কারণে আমি একটু কথাবার্তা বলা শুরু করি। এতদিন কিন্তু ব্যাংক নিয়ে আমি কোনো কথাবার্তা বলি নাই। ইন দ্য মিন টাইম ইন্স্যুরেন্স বাড়ছে, লাইফ বাড়ছে, বা আইটি বাড়ছে, বা টেক্সটাইলের কিছু কিছু স্টক বাড়ছে, সেগুলো নিয়ে কথা বলছি। অনেকেই আমাকে বলছে ভাই ব্যাংক নিয়ে কোনো কথাবার্তা বলার নাই কেন? ভাই ব্যাংক আমাকে দেখাচ্ছে ডাউন ট্রেন্ড, আমি কি বলবো আপনার ওইখানে ব্যাংক নিয়ে কথাবার্তা? কিছু তো বলার থাকে না ওইখানে। সো এখন যদি আপনি ডাউন ট্রেন্ডে শেয়ার কিনে বসেন তাহলে তো ঝামেলায় পড়বেন। তবে হ্যাঁ, এইটাই কোর অ্যানালাইসিস না, আমি এটা আবারও বলে দিচ্ছি, এটা বেসিক জিনিসপত্র। আমি আপনাদেরকে বেসিক জিনিসপত্রগুলো দেখাচ্ছি, এবং এইটা আমার একটা অ্যাডভান্স কোর্সের একটা পার্ট, জাস্ট একটা পার্ট, একটা ক্লাসও না কিন্তু, জাস্ট নমিনাল একটা পার্ট। এই পার্টটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ফ্রি অফ কস্টে, যাতে আপনারা প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা স্টক যখন আইডেন্টিফাই করার চেষ্টা করবেন তখন এই জিনিসটা যাতে মাথায় থাকে। মাথায় থাকলে আপনাদের মোটামুটি 50%-এর উপরে কাভার হয়ে যাবে। বাকি 50% আপনারা আপনাদের মতো করে দেখে নিয়ে, আর যাদের শেখার আগ্রহ আছে তারা আমার অ্যাডভান্স কোর্সে আসলে আমি বাকিটুকু শিখাই দিতে পারবো। যাই হোক, আর একটা স্টক নিয়ে একটু আলোচনা করি, ব্যাক্স ফার্মা। ব্যাক্স ফার্মার চার্টটা একটু দেখাইলে মানে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। আসলে না বুঝাইলে আপনারা ওইভাবে বুঝবেন না। দেখেন, ব্যাক্স ফার্মার এইখান থেকে আপ মোমেন্টাম শুরু হয়েছে, দেন নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এইখান থেকে এইখানে একটা আলট্রা ভলিউম হয়ে, খেয়াল করে দেখেন, এই আলট্রা ভলিউম হয়ে দেন রিটেস্ট করতে আসছে। এই ব্যাক্স ফার্মার এই জায়গাটাতে হয়েছে হলো ভলিউম ড্রাই, এবং একই জায়গায় 2-3টা ক্যান্ডেল কিন্তু এক জায়গায় হয়েছে এবং লো ভলিউমে। আমরা কি করি, এইরকম ভলিউম দেখে ধাপ করে এন্ট্রি নিয়ে বসি। আপনি নিলেন এইখানে এন্ট্রি, যে অনেক ভলিউম হয়েছে, ব্যাক্স ফার্মা মনে আরও বাড়বে, অমুক হবে তমুক হবে, দেন তারপরে শেয়ারটা কিন্তু কারেকশনে। দেখেন, আমরা কিন্তু এই জিনিসগুলো বারবার ভুল করি, যে ভলিউম হলেই যে আমরা ঝাঁপাই পড়বো। হ্যাঁ, ভলিউম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু বাট ওইটা কোথায় কোনভাবে মেজার করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেইটা আমাদেরকে জানতে হবে। দেখেন, এই আলট্রা ভলিউমের পর আমি কিন্তু আপনাদেরকে কখনোই এটা নিয়ে আলোচনা করিনি, বাট ভলিউম যখন ড্রাই হয়ে, এই যে এখানে ভলিউম ড্রাই হয়েছে এবং ক্যান্ডেলটা মোটামুটি একই জায়গায় তৈরি হয়েছে এবং ভালো পরিমাণে একটা রিটেস্ট দিছে, এই জায়গাটাতে যে 223 টাকায় যখন আপনাদেরকে দেখাইলাম যে এই ক্যান্ডেলটা 223 টাকা বা 222 টাকার ঘরে ছিল, ওই যে ওই চারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এইখানে কিন্তু পজিটিভ ক্যান্ডেল এবং মোটামুটি ভলিউম আগের ভলিউমের চাইতে ভালো। তখন যে আমি কিন্তু আপনাদেরকে চার্ট দিচ্ছি, আমি এইখানেও দেই নেই, এইখানেও দেই নেই, এইখানেও দেই নেই, বাট তারপর থেকে দেখেন এই যে বাড়া শুরু করছে। দেখছেন, এই যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ভলিউম বাড়া শুরু করছে। এখন আপনাকে বুঝতে হবে যে এরপরে গ্র্যাজুয়ালি ভলিউম কোথা থেকে বাড়তে পারে এবং এটা আপট্রেন্ডে যেতে পারে, সেই বিষয়গুলো বুঝতে হবে। যে এইরকম ধাপ করে, যে এখন অনেকে কি করবে, এই যে গতকালকে অনেক ভালো ভলিউম নিছে, এই ভলিউম দেখে অনেকে ঝাঁপাই পড়তেছে। ভাই অলরেডি 141 টাকা শেয়ারটা, আপনি যেখানে 122 টাকা 123 টাকা এন্ট্রি দিতে পারতেন, বা 125 126 টাকা পর্যন্ত আপনার সুযোগ ছিল, সেইখানে ভাই 141 টাকায় অলরেডি বাড়তি এবং আলট্রা ভলিউম। হ্যাঁ, স্টকটা আরও বাড়বে, বাট এখন যদি আপনি এই ভলিউম দেখে এন্ট্রি নেন, গত 2 দিন পরে যদি আবার রিটেস্ট করে আবার যদি উপরের দিকে যায়, তাহলে আপনি কি করবেন? মানে এই রিটেস্ট করতে যদি আবার আসে, মানে আবার 133 টাকা আসে, তখন আপনি কি করবেন?
রিটেস্ট করবে, প্রত্যেকটা স্টক কিন্তু রিটেস্ট করবে। এই যে এই স্টকটাই দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে বাড়ছে, রিটেস্ট করছে, ভলিউম ড্রাই, আবার উঠছে, আবার রিটেস্ট করছে, ভলিউম ড্রাই, আবার উঠছে, আবার রিটেস্ট করছে, ভলিউম ড্রাই, আবার উঠছে। দেখেন এই প্রত্যেকটা জায়গায় আপনার অপরচুনিটি ছিল, একদম প্রত্যেকটা জায়গায় আপনি সুইং ট্রেডিং করতে পারতেন যদি আপনি সুইং ট্রেডিংটা বুঝতেন। বাট আমরা কি করি, আমরা করি তার উল্টো। এই জিনিসটা আগে বুঝতে হবে। হ্যাঁ, আমি ওয়াচ লিস্ট দিব ভাই, একটু ধৈর্য সহকারে থাকেন। আমি এই বিষয়টা না বুঝাইলে আপনারা বারবার করে একই ভুল করবেন, সেম ভুল করবেন। দেখেন এই যে টেকনোড্রাক আমি 29 টাকার ঘরে দিয়েছিলাম, এই টেকনোড্রাক কিন্তু 40, 45, 50 টাকা পর্যন্ত ঘুরে আসছে। এরা 40 পার হয়, 50 পার হয়, তখন যে এন্ট্রি নেয়, অথচ নিচের দিকে কেনার সুযোগ ছিল। এখন অনেকেই বলবে ভাই ফান্ডামেন্টালের স্কোয়ার ফার্মা নিয়ে তো বলেন না, আপনি টেকনোড্রাকের কথা বলেন। ভাই যে স্টকটা আমাকে প্রফিট দিবে সেই স্টক নিয়ে তো আমি কথা বলবো, তাই না? আমার কাছে ওই স্কোয়ার ফার্মাও সেম, টেকনোড্রাকও সেম, সবই আলু পটল ভাই। আমার কাছে আমার যে স্টকটা প্রফিট দেবে আমি সেটাতেই থাকবো। এই যে দেখেন, এই যে ব্যাক্স ফার্মা, ফান্ডামেন্টাল শেয়ার, বিএসসি ফান্ডামেন্টাল শেয়ার, এগুলো নিয়ে আলোচনা করতেছি, এখন করতেছি। আমি ফান্ডামেন্টালের শত্রু না, ওই জেডারের শত্রু না, বা জাঙ্কের শত্রু না ভাই। জাঙ্কও আমি যে জাঙ্ক শুধু কিনি এমন না, ফান্ডামেন্টালও কিনি। এই যে এই মুহূর্তে ফান্ডামেন্টাল ব্যাংক এই টাইপের শেয়ারে আসি, বাট আমরা ভুল জায়গায় এন্ট্রি নিয়ে বসি। আপনাদের আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। এই যে দেখেন, অনেকেই বলতেছে ভাই বিডি থাই ফুড কি হবে। আমি বিডি থাই ফুডের বিপক্ষে বলতেছি না, বাট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন বিডি থাই ফুড এইখান থেকে একটা মুভমেন্ট দিছিল, মানে মোটামুটি বটম রেঞ্জ ছিল 8 টাকা, 8 টাকার থেকে একটা গ্যাপ দিছে 17 টাকা, 17 টাকার থেকে সে রিটেস্ট করতে আসছে 12 টাকায়। এই 12 টাকায় দেখেন, খেয়াল করে দেখেন, এই জায়গাটাতে হচ্ছে ভলিউম ড্রাই হয়েছিল। ভলিউম ড্রাই হয়ে 2-3 দিন একই জায়গায় ছিল, আপনার এন্ট্রি পয়েন্ট ছিল এই জায়গাটাতে, অথবা প্রত্যেকটা সুইং ধরে ধরে এন্ট্রি ছিল। বাট এইরকম কয়টা সুইং আপনি নেবেন? আপনার প্রশ্ন থাকতে পারে ভাই এরকম কয়টা সুইং পেতে পারি? ভাই সুইং সর্বোচ্চ আমি 2টা বা 3টা নেই। ধরেন এই সুইং থেকে আমি এই সুইং পর্যন্ত নিলাম, এই একটা সুইং, আবার এই সুইং থেকে এই সুইং শেষ, অথবা বড় জোর হলে এই সুইং পর্যন্ত 23 টাকা পর্যন্ত। এরপর স্টকটা যা মনে চায় তাই জাগা। এই যে দেখেন স্টকটা কটা 30 টাকা ধরে নিলাম, এইটা বটম, মানে এই বটমের কথা বাদই দিলাম, এইটা বটম, মানে 12 টাকার থেকে শেয়ারটা 30 টাকাই গেছে। ভাই এই শেয়ারের মধ্যে যদি এখন আপনি থাকেন, তাহলে আপনার পোর্টফোলিও কি পজিটিভ থাকবে? এইটা আমার কমেন্টসে একটু উত্তর দিন আপনারা। আপনার 12 টাকার শেয়ার আপনি যা কিনতেছেন হচ্ছে 30 টাকা লেভেলে। যারা 12 টাকায় কিনছে, যেই স্মার্ট মানি 12 টাকার থেকে এই স্টকটা 30 টাকা পর্যন্ত নিয়ে নিয়েছে বা নিয়ে গিয়েছে, তারা কি এই স্টকে থাকবে? বা এই স্টকটা তারা কি প্রফিট টেক করবে না? আপনি কি করতেন না? আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যদি 12 টাকা এন্ট্রি নিতেন, 30 টাকা যদি স্টকটা যাইতো, তাহলে কি আপনি প্রফিট টেক করতেন না? অবশ্যই করতেন। সেই জায়গাটাতে স্মার্ট মানি কি প্রফিট টেক করবে না? অবশ্যই করবে। ভাই এখন যদি আপনি 12 টাকার শেয়ারে 30 টাকায় যায় যদি এন্ট্রি নিয়ে বসে থাকেন, তাহলে কি পজিটিভ মার্কেটেও আপনি কি লাভ চান? লাভ তো ভাই এত সোজা না, বাজারটা এত সোজা না। বাজার বুঝতে হলে অনেক কিছুই বুঝতে হবে। আপনি সুইং ধরে ধরে এটা করেন না। আচ্ছা চলেন, যাই হোক, অনেক কিছু বুঝাইছি আপনাদেরকে, ভলিউম এবং প্রাইস অ্যাকশন A to Z আপনাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে, আর যারা না বোঝার তারা সারা জীবনই বুঝবে না। চলেন আপনাদেরকে একটু ওয়াচ লিস্ট শেয়ার করি, যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ওয়াচ লিস্ট শেয়ার করবো, সেহেতু আমি একটু আলোচনা করি। এই যে দেখেন বিকন ফার্মা, ফান্ডামেন্টাল ভালো শেয়ার। অনেকেই এই যে বিকন ফার্মার এই ক্যান্ডেলটা যেই দিন হচ্ছিল, অনেকেই বলতেছে ভাই বিকন ফার্মা কি কেনা যায়? আমি তখন চুপ ছিলাম, এবং আমার গ্রুপ মেম্বাররাও জিজ্ঞেস করছে ভাই বিকন ফার্মা এইখানে কত, 5 টাকার থেকে মোটামুটি এই ক্যান্ডেলেই গেছে হলো 13 টাকা, এরপরে 15 টাকা 14 টাকা পর্যন্ত উঠছে এই যে লাস্ট টাইমে। বাট আমি একটু চুপ ছিলাম, কারণ আমি জানি স্টকগুলো আমাদের কেনার সুযোগ দিবে। এত তাড়াহুড়ার কোনো কিছু নাই ভাই। অনেকেই এইরকম আলট্রা ভলিউম এবং ভালো ক্যান্ডেল দেখে ঝাঁপাই ঝুপাইয়া কিনছে ভাই এই জায়গাটা, এবং তারপরের দিন অনেকেই কিনছে। বাট আমি জানি সে আমাকে সুযোগ দেওয়ার জন্য সে আসবে। হ্যাঁ, প্রথম এন্ট্রি ছিল এইখান থেকে, যখন এই 3-4টা ক্যান্ডেল দিয়ে যখন উপরে উঠে এই রিটেস্ট দিচ্ছে, এই যে জায়গাটাতে যখন ভলিউম ড্রাই হয়েছে এবং ম্যানিপুলেশন ক্যান্ডেল হয়েছে, এইখানে ছিল, মানে হচ্ছে 4 টাকার ঘরে ছিল অ্যাট ফার্স্ট এন্ট্রি এইখানে ছিল। এইখানে যারা এন্ট্রি নিয়েছে এই ক্যান্ডেলে তাদের বিক্রি ছিল, মানে 13-14 টাকার ঘরে তাদের একটা প্রফিট টেকিং জোন ছিল। আলট্রা ভলিউম হয়েছে, এখানে প্রফিট টেকিং জোন ছিল। প্রফিট টেকিং করে দেন, মানে সুইং ট্রেডিংয়ের কথা আমি বলতেছি, আপনাদের সুইং ট্রেডিংটা শেখানোর চেষ্টা করতেছি। এবং প্রফিট টেকিং করার পরে দেন আবার দেখেন এই জায়গাটাতে ভলিউম ড্রাই এবং ম্যানিপুলেশন ক্যান্ডেল, এবং দেখেন এই 2টা দিন একই জায়গায় ট্রেড হচ্ছে এবং ভলিউমটাও সেম ক্যাটাগরি ভলিউম।
আপনি যদি চান এই স্টকটা নজরে রাখতে পারেন। নজরে রাখলে এখন 109 টাকা, দেখেন আর একটু নিচে পাওয়া যায় কিনা, মানে 107 টাকা 8 টাকা বেশ ভালো, না পাইলে কিছুই নাই, এই 109 টাকাই আপনাকে এন্ট্রি নিতে হবে। যদি 107 8 টাকা 6 টাকা যদি আবার কোনো কারণে দেয় তাহলে নিয়ে নিয়েন, আর যদি না দেয় তাহলে এইখানেই। টার্গেট কোথায় রাখবেন না রাখবেন ভাই এখন বলতেছি না, কারণ এগুলো সুইংয়ের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি সুইং ট্রেডিংটা ভালো বুঝেন তাহলে হয়তো ভাই এইখান থেকে এইরকম করে একটা সুইং পেলেও এইভাবে করে পেতে পারেন, মানে 10 15 20% করে একটা সুইং পেতে পারেন। সো আপনাদের নজরে যদি এই স্টকটা রাখতে চান আপনারা রাখতে পারেন, তবে কেনার কথা আমি বলতেছি না, আপনাদের ইচ্ছা আপনারা এই স্টকটা কিনবেন কি কিনবেন না। যেহেতু এখন ফান্ডা ভালো করতেছে, ফান্ডামেন্টালের একটা মুভমেন্ট আছে, সেহেতু বিকন ফার্মাটাও বসে থাকবে না, একটু রিটেস্টমেন্টে আছে। আপনারা চাইলে রিটেস্টমেন্টে স্টকটা সংগ্রহ করতে পারেন, আবার না চাইলেও নাও করতে পারেন, অ্যাজ ইওর উইশ। আমি আমার মতো করে এই স্টকটা অ্যানালাইসিস দিলাম এবং কোথায় কিভাবে সুইং ট্রেডিং করতে হয় তার একটা গাইডলাইন এবং ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ধারণা থেকে আপনাদের উপকৃত হবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।